বাংলাদেশের দেয়া 141 রানের টার্গেটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া। হেড ও মার্শকে ফেরালেন রিশাদ, আবারও টাইগারদের ব্যাটিং দুর্দশা। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ, উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা, মোকাবিলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। দুদিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মোদি হাসিনা একান্ত বৈঠক, তিস্তার গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশা বিশেষজ্ঞদের। সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে প্রগতি প্রপার্টিজের প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দিনে দুপুরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ। জামালপুরের সড়ক ও জনপদ ভবনে ঘটছে এমন দুর্ঘটনা, বাড়ছে আতঙ্ক। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রানা ইসলাম। উন্নতি হচ্ছে না সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। নতুন করে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন বন্যার স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। সিলেটের প্রধান নদ নদীগুলো পানি ধারণ ক্ষমতা বাড়াতে না পারলেও সামনে আরো বড় বিপর্যয় আসতে পারে বলেও মত তাদের। সাবিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল 17 তারিখ থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় সিলেট, সুনামগঞ্জ এই দুই জেলা সহ মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশ কিছু এলাকা এখন পানির নিচে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলছেন, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অঞ্চলে যে চলমান ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিছুটা হ্রাস পেয়েছে এবং আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি হবে না, পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার নিম্নাঞ্চলে আগামী 2 দিন একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে পরবর্তীতে এটিও স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা প্রকৃতির একটি স্বাভাবিক বিপর্যয়, এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। এটা হচ্ছে আষাঢ় মাস, এ সময় বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এবং বেশি বৃষ্টি হলে বন্যা হওয়ার স্বাভাবিক। সিলেটবাসীকে বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণেরও তাগিদ দিয়েছেন তারা। সিলেট, সুনামগঞ্জকে বাঁধ তৈরি করে প্রোটেকশন দেয়া যায় তাহলে ভালো থাকবে, না হলে প্রতি 3 বছর 5 বছর পর পর নদী কানায় কানায় ভর্তি হবে, শহরে পানি ঢুকবেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 2 দিন সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান ও সালেহ এলাহি কুটি। প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জে। মেহেদি, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আশ্রয়কেন্দ্রে মানুষের ভোগান্তি কি অবস্থা দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, এর আগে খবরে আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জে গত 24 ঘন্টা কোনো বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া অনেকটাই ভালো ছিল, যার কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। এবং আপনাকে যদি আমি দেখাই যে আমি এই মুহূর্তে আছি উত্তরা সাহেববাড়ি উত্তর আর পিনগরের যে রোড সড়কটি, সেই সড়কে হাঁটু পানি ছিল, সেই হাঁটু পানি কিন্তু এখন অনেকটাই কমেছে। এবং এই শুধু এই এলাকা নয়, পৌর শহরের বেশ কিছু এলাকায় সড়কে পানি ছিল, যা এখন নেমে গেছে এবং সুরমা নদীর পানি কমে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানি কমলেও হাওরের পানি কিন্তু অনেকটা ধীর গতিতে কমছে, যার কারণে নিম্নাঞ্চলে খুব বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলের মানুষদের। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে এবং সুনামগঞ্জে তেমন বৃষ্টিপাত নেই, যার কারণে পানি কমছে। তবে বৃষ্টিপাত হলে বা পাহাড়ি ঢল নামলে নদ নদী পানি আরও বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তবে তিনি জানিয়েছেন আরও 24 ঘন্টা বৃষ্টিপাত অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে এখন পর্যন্ত 594টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সবগুলো আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
হচ্ছে। তবে আশ্রয় কেন্দ্রের লোকজন অভিযোগ করছেন কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা কিন্তু এখনো পাননি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব মৌলভীবাজার, সেখানে আছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির বিষয়টা হচ্ছে অনেকটাই উন্নতির দিকে। আশার জায়গা নিয়ে যে দিকটা হচ্ছে যে মৌলভীবাজারের যে উজানে ভারতের যে নলকাটা নামক স্থান থেকে যে মনুর উৎপত্তি, সেই নলকাটা স্থানে কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের মনু এবং ধলাই নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যেসব জায়গা প্লাবিত হয়েছে সেই সব জায়গার ঘর থেকে পানি নামতে শুরু করেছে এবং বাড়িঘর থেকে এখন পর্যন্ত পানি নামে নাই। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে আমাদের এই মৌলভীবাজার জেলায় যে মনু এবং ধলাই নদীতে যে বন্যা হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ নদীর উজান থেকে নেমে আসা ঢলে নদী ভাঙ্গনে সেটা সৃষ্টি হয়। কিন্তু আমাদের যে হাওর অঞ্চলের যে অবস্থা সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে যে পানিটা নেমে হাওরের নিম্নাঞ্চল যে প্লাবিত হয় সেখান থেকে পানি নামতে অনেকটা সময় লেগে যায় এবং অনেক সময় এই বন্যার দীর্ঘস্থায়ী হয়। এবারও সেটা হয়তো এইরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে বলে আমাকে পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে এই বিষয়টি জানিয়েছেন। তবে মৌলভীবাজারের যে বিষয়টি হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা ঘর ফিরে যেতে পারতেছেন না, কারণ ঘরের যে দুর্যোগ অবস্থা সৃষ্টি হয়েছে তার কারণে তারা ফিরে যেতে পারতেছে না। কিন্তু আশা করা যাচ্ছে আজকে না হোক আগামীকালকেই তারা তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারে যে বন্যা কবলিত যেসব জায়গা রয়েছে সেসব জায়গার মানুষদেরকে ত্রাণ তৎপরতা ব্যাপকভাবে দেওয়া হচ্ছে এবং সেখানে মানুষের যাতে কোনো রকম দুর্ভোগ না হয় সেই জন্য তারা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এবং এখানে 70টি মেডিকেল টিম কাজ করছে। কারণ সবচেয়ে যে বিষয়টি হচ্ছে যে বন্যা পরবর্তী যে দুর্ভোগের সৃষ্টি হয় সেটি এখন পর্যন্ত হয় নাই, তবে আশা যে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসা বিভাগের লোকজন আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সার্বিক পরিস্থিতি। আমি এখন চলে যাব আমাদের হাউসে, আমাদের ডানা। ধন্যবাদ আপনাদেরকে। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে সেখানকার সর্বশেষ বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তিস্তা ধওলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশাহ ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। শুরুতে চলে যাচ্ছি জামালের কাছে। জামাল, লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা সহ জেলার যে কয়েকটি নদী রয়েছে সবগুলো নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে তিস্তার পানি কিন্তু তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলে যে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দারা কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়েছে। এছাড়া চরাঞ্চলে কৃষকরা যে ধান, বাদাম, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষাবাদ করেছিল সেই ফসলগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে যে ধান কয়েকদিন পরেই কিন্তু ঘরে তোলার কথা ছিল সেই ধানগুলো কিন্তু তারা ঘরে তোলার আগেই এই স্বল্প সময়ের বন্যা কিন্তু ধানের ব্যাপক ক্ষতি করেছে। এ নিয়ে কিন্তু কৃষকদের মাথায় এটি চিন্তার ভাঁজ পড়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে নিম্নাঞ্চলের যেসব পানিবন্দী অবস্থায় লোকজন রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছে যে গত 3 দিন ধরে তারা পানিবন্দী থাকলেও তাদের রান্নাবান্না এবং দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করতে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হলেও কিন্তু এই বন্যা কবলিতদের যে স্বল্পমেয়াদী বন্যা কবলিতদের কিন্তু খোঁজ খবর নিতে স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড বা সরকারি কোনো লোকজন এ পর্যন্ত খোঁজ খবর নেয়নি। এছাড়া কিন্তু পানি গতকালকে কিন্তু পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আজকে পানি কিছুটা কমে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও যেহেতু নিম্নাঞ্চলে পানি এখনো রয়েছে, এখনো নামতে শুরু করেনি, এই ক্ষেত্রে কিন্তু ভোগান্তির এখনো আসলে কবে শেষ হবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা অনেকাংশে কমে যাওয়ায় অল্প পানির কারণেই কিন্তু নদী ফেপে উঠছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করছে এবং প্লাবিত হওয়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের যে
ডালিয়া পয়েন্ট রয়েছে, সেই ডালিয়া পয়েন্টের আশেপাশে পানি কমার কারণে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এছাড়া সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার মহিষখোসার কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি যদি আরও কমে এবং পানি কমার সময়টা যদি খুবই অল্প সময়ের মধ্যে হয় তাহলে কিন্তু ভাঙন আরও তীব্র হবে। এই মুহূর্তে এই তিস্তার বন্যা পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে আমরা এখন চলে যাব রংপুরে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রফিক, জানাবেন তিস্তার রংপুরের কি অবস্থা? জামাল বাদশাহ, আপনি খবর জানাচ্ছিলেন তিস্তার। আমি এই মুহূর্তে রয়েছি তিস্তার বিন বেনাচর এলাকায়। আপনি জানেন যে গতকাল থেকে তিস্তার ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে। মূল নদীতে পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে যে পানি উঠেছিল ঘরবাড়িতে, সেখানেও পানি কমতে শুরু করেছে। আমরা যেখানে রয়েছি বিনবেনা এলাকায়, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটিতে গতকাল এই ঘরের অর্ধেক পর্যন্ত পানি ছিল, সেটি কিন্তু একেবারেই নেমে গেছে। কিন্তু পানি নেমে গেলেও এখানকার যে দুর্ভোগের যে ক্ষত চিহ্ন সেটি রয়েছে। অর্থাৎ এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা রান্না করতে পারছেন না, তাদের যে গরু ছাগল রয়েছে সেগুলো বাঁধে রেখেছেন, তারা অন্যের বাড়িতে চেয়ে খেয়ে তাদের এই যে 2-3 দিন তারা কাটিয়েছেন। তারা বলছেন যে আরো 2 দিন হয়তো তারা এই রান্না বান্না করতে পারবেন না। একটি বিষয় জানিয়ে রাখি যে যখন উজানে পানি কমতে শুরু করে তখন ভাটিতে পানি বাড়তে শুরু করে। অর্থাৎ রংপুর, লালমনিরহাট এবং নীলফামারীতে যখন পানি কমে তখন কুড়িগ্রামে পানি বাড়তে শুরু করে। সে কারণে কুড়িগ্রামে রাজারহাট, রৌমারী, রাজীবপুর, চিলমারি সেখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। সেখানকার যারা আমাদের সহকর্মী রয়েছেন, সেখানকার পানিবন্দী মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের শুকনো খাবার এবং বিশুদ্ধ যে পানির প্রয়োজন সেটির অভাব দেখা দিয়েছে। তো আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু পানি দ্রুত উঠেছে এবং দ্রুত নেমেও যাচ্ছে, সবচেয়ে বড় আতঙ্কের বিষয়টি হচ্ছে যে এখন ভাঙন দেখা দিবে। অর্থাৎ এই যে এখন রংপুরের যে কাউনিয়া উপজেলা রয়েছে, কাউনিয়া উপজেলার গদাই ইউনিয়নে গদাই গ্রামে সেখানে ভাঙন দেখা দিয়েছে, কয়েকটি বাড়ি ভেঙে গেছে। সেখানকার বাসিন্দারা অভিযোগ করে বলছেন যে পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে জিও ব্যাগ ফেলবার কারণে সেখানকার ভাঙন রক্ষা করা যাচ্ছে না। বেশ কয়েকটি বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে, একেবারে বাড়ির কিনারা রয়েছে। যদি এখনই জিও ব্যাগ ফেলানো না হয় তাহলে পুরো গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। গ্রামটি বিলীন হওয়ার সঙ্গেই সঙ্গে সেখানে তিস্তা সড়ক সেতু, রেল সেতু ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে বড় চ্যালেঞ্জ, এখন ভাঙন রক্ষার যে বড় চ্যালেঞ্জ, সেই ভাঙন রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের যে শীর্ষ পর্যায়ের লোকজন রয়েছে তারা কাজ করতে হবে এবং স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার যে আহ্বান সেটি জানিয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। তো এই ছিল রংপুর থেকে বন্যার বা পানি ওঠার সর্বশেষ খবর। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলতি মাসে দ্বিতীয়বারের মতো আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর দুদেশের সরকার প্রধানের বৈঠককে গুরুত্বের সহকারে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আশার আলো না দেখলেও তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের ইচ্ছাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। মেয়াদ শেষের দিকে আসায় গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে ভাববার সময় এসে গেছে বলেও মত তাদের। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে মোদী সরকার গঠনের 15 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সফরে তিস্তা চুক্তি, মংলা বন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুদেশের সহযোগিতার হাত প্রত্যাশা করছেন তারা। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের আগ্রহ, প্রকল্প বাস্তবায়ন নাকি চীনা অর্থায়ন ঠেকানো, এ নিয়ে সন্দেহ পোষণ করেন কেউ কেউ। কেবল ভারতের অর্থ সহযোগিতার আশায় বসে থাকা বোকামি হবে বলে মনে করছেন তারা। ভারতের কাছে এই প্রশ্ন আমরা করতেই পারি যে তোমরা কি চুক্তি আগে করে তারপরে আমাদের সহযোগিতা করবা নাকি না যেরকম আছে সেরকম সহযোগিতা করবে। সবাই বন্ধু, চীনও বন্ধু, ভারতও বন্ধু। বোঝাতে হবে যে এটা আমার প্রয়োজন, তুমি দিতে পারছো না, সুতরাং আমাকে অন্যের কাছ থেকে নিতে হচ্ছে, বা তুমি কিছু দাও ও কিছু দিক, এই সুযোগটা তো আমি করে দিচ্ছি। গঙ্গা চুক্তির আর বাকি মাত্র 1.5 বছর, তাই বিশ্লেষকদের আশা এ সফরে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন যে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী চুক্তি আবার সই হোক, সেটার জন্য তোমরা কাজ শুরু করো, তাহলে এটা আমার মনে হয় নির্দেশনা হিসাবে এটা কাজে লাগবে। তাদের দাবি ভারতীয়রা চাইবে না চীনাদের ফুটপ্রিন্ট বাংলাদেশে পড়ুক, তাই তিস্তা প্রকল্প নিয়ে এ সফর ফলপ্রসূ হতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
ভবিষ্যৎ বিবেচনায় ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। আনুষ্ঠানিক কাউন্সিল হতে দেরি হলেও আন্দোলনের নতুন গতি আনতে দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান বিএনপি নেতারা। তারা বলছেন, জনদাবিকে গুরুত্ব দিয়ে শিগগিরই আসবে রাজপথের কর্মসূচি। বিস্তারিত থাকছে সাইফুর রিপনের প্রতিবেদনে। ব্যাপক জনভিত্তি থাকা সত্ত্বেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়ে এবার নেতৃত্ব ঢেলে সাজাতে কাজ শুরু করেছে বিএনপি। ঈদের আগে একদিনেই ভেঙে দেওয়া হয় সারা দেশের বিভিন্ন মহানগর সহ সহযোগী অঙ্গ সংগঠনের 9টি কমিটি। কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল করে বিভিন্ন পদে পদায়ন করা হয় 45 নেতাকে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই দল পুনর্গঠনে এমন সিদ্ধান্ত হাইকমান্ডের। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। নদীতে যদি বাদ দেওয়া হয়, স্রোত আটকায় দেওয়া হয়, তাহলে কিন্তু শ্যাওলা পড়বে, নদীর গতিপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রবীণদের যে বুদ্ধি দীপ্ত, তাদের যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে আমি মনে করি যে এটা গতি বা বৃদ্ধি পাবে। আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগের যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই, সরকারের যে কোনো বিদায় দিতে পারবো। দল পুনর্গঠনের পাশাপাশি জনদাবির ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি নেতারা। বিএনপি তো জনগণের দল, আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের সমস্যাগুলো তো আমরা সামনে নিয়ে আসবোই। আমাদের আগামী যে কর্মসূচিগুলো আসবে, অবশ্যই জনগণের এই সমস্যাগুলি সামনে আসবে। যে ত্যাগ স্বীকার করতে হবে আমরা করব, কিন্তু এই সরকারের পতন ঘটিয়ে আমরা দেশের মানুষের সব ধরনের অধিকার, সেটা মৌলিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, সব অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য। গঠনতন্ত্র অনুযায়ী হাইকমান্ডের নির্দেশে পুনর্গঠন প্রক্রিয়া চললেও আনুষ্ঠানিক কাউন্সিলেও দলের রদবদল আসতে পারে জানান বিএনপির এই নীতি নির্ধারক। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। এবং আমরা এই যে জেলাগুলোই যেভাবেই করার মধ্য দিয়েই আমরা হয়তো একটা কাউন্সিলের তারিখ নির্ধারণ করব, তারপর কাউন্সিলটা হবে। সেই কাউন্সিলে এখন যে রেনোভেশন, যে পুনর্গঠন মানে একটা রেনোভেশন হয়েছে, সেই কাউন্সিলে তো এই রেনোভেশন নাও থাকতে পারে। নেতৃত্বের রদবদল কোনো ব্যক্তির প্রয়োজন নয়, বরং দলের প্রয়োজনে বলেও দাবি এই নেতার। যেভাবেই নেন না কেন, এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না, যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম। অবশ্য কমেছে মুরগির ডিম ও রসুনের। এছাড়া বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার দর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, ঈদের ছুটি তো শেষ হয়েছে, নিত্যপণ্যের বাজারে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? আর পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম বাড়ার পেছনে বিক্রেতারা কি যুক্তি দিচ্ছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ঈদের পরে শুধুমাত্র যে রাজধানী ফাঁকা তা নয়, এই মুহূর্তে বলা চলে যে নিত্যপণ্যের যে বাজার, সেখানেও কিন্তু অনেকটা ক্রেতা শূন্য এখনো রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কাউরান বাজারে। তো কাউরান বাজারের যে কাঁচা বাজারের যে গলি, সেই গলিটির চিত্রটি যদি একটু দেখাই, সেখানে যে পরিমাণ ক্রেতার ভিড় থাকে সব সময়, সেই ভিড়টি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। এখানে বলা চলে এখনো ফাঁকা। বিক্রেতারা তাদের ঝুড়িতে কিন্তু সবজির পসরা নিয়ে বসেছেন, কিন্তু সেই পরিমাণ ক্রেতা তারা দেখছেন না। এবং সব ধরনের সবজিই কিন্তু এখানে রয়েছে। এবং আমরা এখানে যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ঈদের সময়ে এবং ঈদের পরও কিন্তু বলা চলে যে সবজির দাম একদমই ঠিক ছিল। এবং আজকে কিন্তু সবজির দাম হঠাৎ করে দরপতন বলা চলে, কারণ আজকে আমরা দেখেছি যে সকল সবজি 80 থেকে 100 টাকা ছিল, সেই সবজিগুলো এখন 30 থেকে 40 টাকায় নেমে এসেছে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ ব্যবস্থা কিন্তু ঈদের মধ্যেও ঠিক ছিল, যার
ফলে যে পরিমাণ সবজি বাজারে চলে এসেছে সেই পরিমাণ ক্রেতা নেই, যার ফলে সবজিগুলো বিক্রি হচ্ছে না। এর ফলে তারা আসলে একটি লোকসানের মুখে পড়বেন, যার ফলে তারা কিন্তু সবজির দাম একদমই কমিয়ে তারা বিক্রি করছেন। আজকে আমরা বাজার ঘুরে দেখেছি সবজির মধ্যে ঢেঁড়স কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে, ঝিঙে দুন্দুল সহ সকল সবজিতেই কিন্তু একটি দরপতন আমরা লক্ষ্য করেছি। তবে ঈদের সময়ে সালাতের চাহিদার বিবেচনায় যে সকল কাঁচামরিচ বা টমেটো সহ শসার যে দামের একটি ঊর্ধ্বমুখী আমরা দেখেছিলাম, সেটিও কিছুটা কমেছে। এর বাইরে আমরা আজকে বাজারে যে মুদির দোকানগুলোতে ঘুরেছি, সেখানে দেখেছি যে মশলার যে একটি দাম ঈদের সময় বেড়ে গিয়েছিল, সেটিও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। ইতিমধ্যে জিরা আদা সহ যে সকল মশলার দাম অতি ঊর্ধ্বমুখী ছিল, তাতে 200 থেকে 100 টাকার মতো দাম কমে এসেছে এবং এটি কিন্তু আরও কমবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে মুদি পণ্যের মধ্যে একটি সংবাদ হচ্ছে যে চিনির দাম কিন্তু 10 টাকা বেড়েছে বলে জানিয়েছে আমাদেরকে বিক্রেতারা। তো এই যে মুদি পণ্যের দোকানগুলো, সেগুলোতেও কিন্তু ক্রেতা সংখ্যা খুবই কম। বলা চলে যে তারা দোকান খুলে বসে আছেন, কিন্তু এখনো ক্রেতা সংখ্যা নেই। এর বাইরে আমরা যদি মাছ বাজার বা মাংসের বাজারের চিত্রটা একটু বলি, সেক্ষেত্রে বলা চলে যে মাছের চাহিদাটা কিছুটা বেড়েছে ঈদের পর, তবে মাংসের যে বাজার সেখানে কিন্তু এখনও ক্রেতা শূন্য। অবশ্য মাংস বাজারে বলা চলে যে যারা মাংস বিক্রেতা তারাও কিন্তু আসলে আগে যেখানে 2 থেকে 3টি গরু জবাই করতেন, সেখানে কিন্তু তারা কমিয়ে দিয়েছেন এবং সেই কমিয়ে দিয়েও ঠিক পরিমাণে বিক্রি করতে পারছেন না। তবে তারা কিন্তু মূল্য কমিয়ে দেয়নি, যার ফলে ক্রেতারা বলছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু মাংসের দরপতনের যে একটি ধারণা তারা করেছিলেন, সেটি কিন্তু এখনো নেই। তবে মাছের যে অবস্থাটা, সেটি কিন্তু বলা চলে আগে যে দাম ছিল সেই অবস্থা এখনো বাজারে বিদ্যমান রয়েছে। এটি নিয়ে কিন্তু আসলে ক্রেতারাও হতাশ যে এই মুহূর্তে আসলে সরবরাহ ঠিক আছে, ক্রেতা কম, দাম একটু কমে আসার কথা, কিন্তু সেটি কিন্তু তারা দেখছেন না। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সবশেষ। বাজার থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকালে আরো থাকছে। গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে রাতভর তাণ্ডব, বাদ যায়নি স্কুল ও যুদ্ধে 70,000 ইসরায়েলি সেনা পঙ্গু। সরকারি খাতায় যেখানে খাস জমি, সেখানে ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রি করেছেন বিভিন্ন মানুষের কাছে। কারো থেকে আবার বায়না করে বুঝিয়ে দিচ্ছে না জমি, উল্টো দিচ্ছেন হুমকি। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এত সব অভিযোগ প্রগতি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত সাদাত নিশাদের প্রতিবেদনে। কেরানীগঞ্জের কোনাখোলায় বোয়ালি মৌজা। সরকারি খাতায় এখানকার 0.64 একর সরকারি খাস জমি, অথচ এই সরকারি জমিতে গড়ে উঠেছে বেশ কিছু ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, এস এ কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন এই জমি। নিয়েছিলেন কার থেকে? কামাল ভাইয়ের কাছ থেকে নিছে। দলিল হ্যাঁ ওই যে নিছে, কইছে জায়গা খারিজ করাই দিব, হেল লেগে নিছে। কে নিছে? কামাল ভাই নিছে। অভিযোগ উঠেছে একই জমি বিক্রি করা হয়েছে অনেকের কাছে। কারো কারো অভিযোগ, প্রগতি প্রপার্টিজের ব্যানারে বায়নার টাকা নিয়ে জমি দিতে টালবাহানা এস এ কামালের। এই জায়গার মধ্যে 2 জায়গায় বিক্রি করছে, ওই মোড়া 2 জায়গায় বিক্রি করে গেছে। কি কয় না কয়, ঘরের স্বামী এমন করে বকা দেন, হ্যাঁ যেই সমস্ত করে বকা বাকি দেয় জানেন, এই সমস্ত করে হ্যাঁ ব্যবহার করে। এমন করে বলছে যে কেউ যদি অফিসে আনেন, আর যদি কেউ যদি আমার অপুর চিনে, তাহলে কিন্তু টাকাও পাইবেন না, আমারে তো দেখবেনই না, টাকাও পাইবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি জমি কিভাবে বিক্রি করেছেন প্রগতি প্রপার্টিজ, কিভাবে বা পেয়েছেন অনুমতি? সে প্রশ্নের উত্তর খুঁজতে প্রগতির অফিসে দেশ টিভি। প্রতিষ্ঠানের কর্ণধার এস এ কামাল বলছেন, প্রগতি প্রপার্টিজের নামে তার কোনো প্রতিষ্ঠানই নেই। রীতিমতো সরকারি খাস জমিকে দাবি করলেন নিজের বলে। প্রগতি নামে তো আমার কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপ কোম্পানি নাই, আর আমি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার এবং লোড আনলোড ড্রেজার হাউজিং এগুলো কোনোটার মধ্যে আমি জড়িত না, আমার ব্যক্তিগত নামের সম্পত্তি। 2011 সালের পর থেকে এই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত হলেও ভোগ দখলের থেকে বিভিন্ন মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি। তবে দেশ টিভির কাছে বিষয়টি অস্বীকার করেন। কত তফসিল হওয়ার পর তো প্রশ্নই উঠে না 12 সালের পরে। আপনার কিনছেন কার থেকে? এসএম কামাল। কিনছে অনেক আগে, 2014 সালে কিনছে।
দেশ টিভির এবারে গন্তব্য কেরানীগঞ্জ ভূমি অফিস। খোঁজ মেলে বোয়ালি মৌজায় কোনো লিজ কিংবা আশেপাশের কোনো জমিরই মালিকানায় নেই এস এ কামাল ও তার প্রতিষ্ঠান প্রকৃতি প্রপার্টিজ। যারা যায় জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী নামে দুই ব্যক্তির নামে লিজ দেয়া সরকারি এই জমি। তিনটা খতিয়ানের বাইরে আমি ওই আরও অন্য খতিয়ানও দেখছি। এই কেসের আওতাভুক্ত আরও কয়েকটা খতিয়ান আছে, সেগুলো আমি চেক দিচ্ছি, সেখানেও নেই। সরকারি জমি লিজ নিয়ে তা বিক্রির বিধান নেই বলেও জানান কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জামালপুরে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি শহরের সড়ক ও জনপদ ভবনের সহকারী প্রকৌশলীর কক্ষে ঘটে এমন ঘটনা। সহকর্মী মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন আপু। শেরপুর জামালপুর বনগাঁও ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র আহ্বান করা হয় চলতি মাসের 11 তারিখ। সোমবার বেলা 12:30 পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। এতদিনে কোনো দরপত্র জমা না পড়লেও এদিন বেলা 12:20 জমা হয় একটি দরপত্র। 12:30টার পর টেন্ডার বক্স খুলে দরপত্রটি নিজের কক্ষে নিয়ে যান সহকারী প্রকৌশলী মোবারক হোসেন। দরপত্রে স্মারক নাম্বার দেওয়ার সময় 6-7 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে ছিনিয়ে নেয় সেটি। শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিস সহকারী লক্ষ্মী রানীকে। ব্রিজের টুল ইজারার জন্য আজকে হচ্ছে আপনার টেন্ডার ড্রপিং এর লাস্ট দিন। তো আমরা টেন্ডার সব কিছু শিডিউলের মধ্যে লেখার পরে সিল গালা করার পরে আমরা উপরে আসার পরে এই জায়গায় আমরা বাক্সের ভিতরে আমরা ড্রপিং করছি। এটা জামালপুর শেরপুর ফাটান মিলিটার যখন এটা কার্যক্রম চলমান ছিল, এই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে ওই শিডিউলটা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই জায়গাটি পরিদর্শন করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির। জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এখনই যাব, আমরা এটা মামলা রুজু করব এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল অর্থবছর 14,40,00,000 টাকায় সেতুটির টোল আদায়ের ইজারা পায় মেসার্স রাব্বিনুর ট্রেডার্স। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করলো মেসির আর্জেন্টিনা। আলভারেজ এবং মার্টিনেজের গোল। ঈদের ছুটিতে জমে উঠেছে দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়াটার পার্ক মানাবে। 60,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা বিলাসবহুল এই পার্কটিতে প্রবেশে জনপ্রতি গুনতে হয় 6,000 টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধা পেতে দর্শনার্থীদের খরচ করতে হয় বাড়তি অর্থ। তবে ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ওয়াটার পার্ক মানাবে ঘুরে সহকর্মী সুমিত কুমার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। কেউ ব্যস্ত ছবি তোলাতে, কেউ মেতেছেন জল খেলায়। ঈদ আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীর ভিড় জমেছে দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানাবেতে। রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশে এলাকায় 60,000 স্কয়ার মিটার জায়গার উপর গড়ে ওঠে পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। পার্কে প্রতিটি রাইড আর নির্মাণশৈলীর নান্দনিকতা আকর্ষণ বাড়িয়েছে ভ্রমণ পিপাসুদের। বেশি খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাহিরের একটা ফিলস দেয়। অনেক মজার মজার রাইড আছে। আমরা ঈদে বেড়াতে আসছি এখানে, মোটামুটি ইনশাল্লাহ ভালো এনজয় করতেছি। ঘুরলাম, সুইমিং করলাম, ভালোই লাগছে। ছুটিতে আসলাম, বেশ ভালোই লাগলো। ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ভলকানো শো, লেজি রিভার, কৃত্রিম নদী সহ বিনোদন কেন্দ্রটিতে রয়েছে 17টি রাইড। সেই সঙ্গে রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। তবে পার্ক কর্তৃপক্ষ এটিকে বিশ্বমানের বললেও আশানুরূপ সার্ভিস না পাওয়ার অভিযোগ এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম নিয়েও রয়েছে অসন্তোষ। প্যাকেজে কোথাও গেলে আমরা সাধারণত একটা রুম নেই, সেখানে আমাদের রুমের যে ফ্যাসিলিটি সেগুলো থাকে। এখন এখানে চেঞ্জিং রুমটা ওটাতে পেলাম না, কিছুই পেলাম না। টিকিট কস্টিংটা আদার যে রাইডগুলো আছে এতে যদি কস্টিং একটু কম হতো তাহলে দেখা গেছে আরও লোকজন আসতো এখানে। এখান থেকে যে ড্রেসগুলো কেনা হয় এগুলোর আপনার প্রাইসগুলো অনেক বেশি তুলনামূলকভাবে। বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। আমাদের প্রায় মোটামুটি সব ব্যাংকের সাথেই পার্টনারশিপ আছে এবং সেই অফারটা হচ্ছে বাই 3 get 1 অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রামীণ ফোন, রবি অ্যান্ড বাংলা লিঙ্ক 20% ডিসকাউন্ট চলছে।
গেল বছরের 22 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় পার্কটি। এখানে প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকিটে ৬,০০০ টাকা আর ৩ থেকে ৪ ফুট উচ্চতার শিশুদের টিকিটে গুনতে হবে ৩,০০০ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে রাতভর একযোগে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের একটি স্কুলের শিশু আশ্রয়কেন্দ্রে বোমা হামলায় হতাহত হন বেশ কয়েকজন। গত 9 মাসের লড়াইয়ে পঙ্গু হয়েছেন 70,000 ইসরায়েলি সেনা। এদিকে উপত্যকায় লড়াইয়ের জন্য অস্ত্র স্থগিতের সিদ্ধান্তে নেতানিয়াহুর সমালোচনাকে হতাশাজনক হিসেবে বর্ণনা করেছেন বাইডেন প্রশাসন। বিস্তারিত লুৎফুল কবির রিপোর্টে। ইসরায়েলি বোমার আঘাতে বৃহস্পতিবার এভাবেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার স্কুল, যেখানে আশ্রয় নিয়েছিল একটি পরিবারসহ বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি। ভয়াবহ শব্দ শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। কোনো মতে প্রাণে বেঁচে গেলেও তাদের চোখে মুখে ছিল আতঙ্ক আর মৃত্যু ভয়। ইসরায়েলি বাহিনী এখানেও হামলা চালিয়েছে। এখানে আমরা 25 জন আশ্রয় নিয়েছিলাম। আমাদের ক্লাসরুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানি না আমরা কোথায় ঘুমাবো। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোনো জায়গা নেই। শিশুরা এখানে ঘুমাচ্ছিল। তার আগে আমাদের কাছে একটি ফোন আসে, বলা হয়েছিল আমাদের পাশের বাড়িটিতে হামলা হবে। সেজন্য তারা আমাদের নাসের হাসপাতালের কাছে একটি এলাকায় আশ্রয় নিতে বলে। আমরা চলে যাই, কিন্তু এখন ফিরে এসে দেখি সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এখন বাচ্চারা কোথায় ঘুমাবে? বৃহস্পতিবার গাজার মধ্য, দক্ষিণ এবং উত্তরাঞ্চলে ভয়াবহ হামলা চলে ইসরায়েলি বাহিনীর। দক্ষিণের রাফা শহরে স্থল অভিযানের সময় বাধা হয়ে দাঁড়ায় সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। হামাসের পেতে রাখা বোমার ফাঁদে পড়ে উড়ে যায় ইসরায়েলের সাজোয়া যান। এই যুদ্ধে হামাসেরই শুধু প্রাণহানি হচ্ছে তা নয়, গেল 7 অক্টোবর থেকে প্রচুর সেনা হারিয়েছে নেতানিয়াহুর সরকার। গাজায় গেল 8 মাসের বেশি সময়ে সামরিক সরঞ্জাম হারানোর পাশাপাশি 70,000 ইসরায়েলি সেনা পঙ্গু হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 7-এর বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এদের মধ্যে শতকরা 35% সেনা মানসিকভাবে অসুস্থ, বাকিরা মারাত্মক আহত। গাজায় সংঘাত চলা অবস্থায় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দিন দিন দূরত্ব বাড়ছেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তেল আবিবে একটি মার্কিন অস্ত্রের চালান স্থগিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি হোয়াইট হাউস। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনাকে চরম হতাশাজনক বর্ণনা করেছে বাইডেন প্রশাসন। দুপক্ষের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি জনসম্মুখে ক্রমেই প্রকট আকার নিচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুপার 8-এ হতাশা শুরু বাংলাদেশের। বৃষ্টির আইনে 28 রানে জিতল অস্ট্রেলিয়া। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ। উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, মোকাবিলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। 2 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মোদি হাসিনা একান্ত বৈঠক। তিস্তার গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশা বিশেষজ্ঞদের। সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে প্রগতি প্রপার্টিজের প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দিনে দুপুরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ। জামালপুরের সড়ক ও জনপথে ভবন উঠেছে এমন ঘটনা, বাড়ছে আতঙ্ক। এই ছিল এখনকার সংবাদরাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।